ওকে ভাই, আপনি তাহলে স্টার্ট করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি এক সময় হচ্ছে এই এইচএসটি এসপায়ার টু অ্যাচিভ ওনাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের ভিসা এক্সপিরিয়েন্স আসলে শুনতাম। তো আজকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করতে পারছি, সেজন্য আসলে আলহামদুলিল্লাহ। তো আমার এক্সপিরিয়েন্সটা আসলে স্লাইটলি ডিফারেন্ট। আমি হচ্ছে এটা আসলে স্টার্ট করতে চাচ্ছি একদম আমি যখন মানে প্রফেসরদের ইমেল করা স্টার্ট করি তখন থেকে। তো আমি আমার মাস্টার্সে ফার্স্ট সেমিস্টার হচ্ছে শেষ করে আমি আমার থিসিস করার জন্য লাস্ট হচ্ছে 2025-এর অক্টোবরে হচ্ছে আমি জার্মানিতে যাই। আমার একটা সেমিস্টার ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 3 মাস। আমি জার্মানিতে আমার থিসিস করছিলাম মাস্টার্সের। ইন দ্য মেইন টাইম হচ্ছে যে আমি প্রফেসরদেরকে ইমেল করছিলাম বিভিন্ন ইউনিভার্সিটি ইউএসএ, মানে তখন থেকে আর কি এই ফলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ইমেল করতে করতে হচ্ছে যেটা হয় যে আসলে প্রফেসরদের কাছ থেকে একটা ভালো রেসপন্স আসে, দেন প্রফেসর ইন্টারভিউতে কল করে এবং ফাইনালি হচ্ছে অ্যাপ্লাই করতে বলে। তো আমার ক্ষেত্রে ওইরকম হয়েছিল। প্রফেসর হচ্ছে আমাকে ইন্টারভিউ কল করে, সে আমাকে দুইবার ইন্টারভিউ নেয়। ফার্স্ট ওয়ান ওয়াজ টেকনিক্যাল ইন্টারভিউ অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়াজ নর্মাল কনভারসেশন আর কি। আমার যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ইনফরমেশন টেকনোলজি থেকে পড়াশোনা করেছি। তো তারপর হচ্ছে আমি জার্মানি থেকে চলে আসি, আমার ফলের হচ্ছে অ্যাপ্লিকেশন সব শেষ। তারপরে আমি দেশে আসি, দেশে এসে হচ্ছে আমার মাস্টার্সের আরেকটা সেমিস্টার বাকি ছিল, সেটা কন্টিনিউ করছিলাম। ইন দ্য মিনটাইম আমার জব ছিল আর কি, আমি ব্যাচেলর কমপ্লিট করেই জব করতেছিলাম। তো আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন পাই এপ্রিলের 2 তারিখে হচ্ছে আমাকে ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন দেয় যে আমার অ্যাডমিশন হয়েছে, প্লাস হচ্ছে আমার ফান্ডিং হয়েছে। তো আমি যখন হচ্ছে I-20 নিব, তখন হচ্ছে দেখি যে আমার ফুল ফান্ডিং কভার হচ্ছে না, মানে আমার কিছুটা ডেফিসিট হচ্ছে থেকে যাচ্ছে। মানে আমার টিউশন ফি ওয়েব আমাকে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে দিয়েছে, বাট ওই ইউনিভার্সিটি মানে আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি এটার হচ্ছে ওদের মানে ফান্ডিং স্ট্রাকচারটা এরকম, ফুল ফান্ড পেলেও হচ্ছে কিছু না কিছু ডেফিসিট থাকে। তো আমি তখন আসলে কিছুই বুঝতাম না, জানতাম না, যেহেতু আমি জব করতেছিলাম। তো আমার অ্যারাউন্ড হচ্ছে $8,300 মতো ডেফিসিট ছিল। তো আমি একটা ভালো জব করতাম ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে বাংলাদেশে। আমার স্যালারি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমি আমার নিজের সেলফ ফান্ডই আসলে শো করি। তো আমি আমার সেলফ ফান্ড শো করে আমি হচ্ছে I-20টা নেই। I-20 নিয়ে হচ্ছে আমি খুবই দ্রুত আমি I-20 12 তারিখ পাই। আমার মনে আছে আমি 12 তারিখ যেদিন আমি I-20 পেয়েছি সেদিনই হচ্ছে আমি DS-160 ফিল আপ করেছি। এবং হচ্ছে আমি এপ্রিলের 19 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি। তো এখন তাহলে ইন্টারভিউ, ইউএস ভিসাতে আসলে ইন্টারভিউ দিতে হয়। তো আমি আসলে যেটা করি সেটা হচ্ছে চ্যাট জিপিটি দেখে কিছু নিজের মতো করে চ্যাট জিপিটি আমাকে কিছু কোশ্চেন দেয়, সেগুলো হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে যে আসলে ইউএস ভিসা ইন্টারভিউ দিতে চলে গেলাম। আমি আসলে আমার ভিসা হবে না বা ফার্স্ট টাইম হচ্ছে আমি রিফিউজড হবে এটা নিয়ে আসলে আমি চিন্তাও করি নাই। আহ, তো চিন্তা করিনি এই কারণে, অলরেডি যেহেতু হচ্ছে আমি জার্মানি থেকে ঘুরে এসেছি, সো জার্মানিতে হচ্ছে আমার ভিসা এত স্মুথলি হয়েছে, সবকিছু এত স্মুথ ছিল। তা আমি এতটাই ওভার কনফিডেন্ট ছিলাম যে আমেরিকা আমাকে ভিসা দিবেই, আমি ভিসা পাবোই। আমি জাস্ট যাব, আমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করবো এবং আমি আমি আমার পাসপোর্ট জমা দিয়ে চলে আসবো, 2 দিন 3 দিন পরে আমি আমার পাসপোর্ট কালেক্ট করবো, লাইক এরকম একটা কনফিডেন্ট নিয়ে আমি গেলাম। তো এপ্রিলের 19 তারিখ 8টার সময় হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি এম্বাসিতে ঢুকি, খুব বেশি রাশ ছিল না সেদিন। তো যাওয়ার পরে হচ্ছে আমার খুবই ভেরি সুন আসলে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু হয়ে যায়। উইদিন 25 মিনিটসের মধ্যে আমি আমাকে কাউন্টারে পাঠাই, কাউন্টার নাম্বার 12। তো একটা হচ্ছে আমেরিকান জেন্টলম্যান, লোকটা আসলে আমি বলবো যে ওনার কোনো দোষ নাই, দোষটা আমারই। উনি অনেকজনকে আমি দেখেছি যে পরে আসলে উনি ভিসা দিয়েছেন। তো আমি যাই, যাওয়ার পরে যে এটা অ্যাজ ইউজুয়াল আসলে আমি বলি যে হ্যালো অফিসার, গুড মর্নিং। তো সে হচ্ছে বলে যে প্লিজ পাস নিয়োর পাসপোর্ট এন্ড I-20। তো আমি হচ্ছে আমার পাসপোর্ট I-20 দিলাম। তো ফার্স্ট কোশ্চেন ওয়াজ যে হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইউ অ্যাপ্লাই। তো আমি অ্যান্সার করলাম আমি যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি, আমি টোটাল হচ্ছে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সেটা বললাম। তারপরে সেকেন্ড কোশ্চেন ওয়াজ যে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, এবং আমি এখন আসলে বুঝতে পারি যে আমি এত বোকার মতো একটা অ্যান্সার দিয়েছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি বললাম যে হচ্ছে যে জেনেরিক কথাবার্তা যেটা সবাই বলে না যে এই ইউনিভার্সিটির খুবই স্ট্রং রিসার্চ কালচার, এটা সেটা, মানে এরকম। এন্ড দ্য সেকেন্ড থিং ওয়াজ আমি বলছিলাম, আমার এখনো মনে আছে ওই লাইনটা, চ্যাট জিপিটি হচ্ছে আমাকে বলছিল দিছিল এবং আমি সেটাই বলছিলাম যে দ্য ইউনিভার্সিটি অফার্ড মি ফুল টিউশন ওয়েভার অ্যালং উইথ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ হুইচ উইল বি ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর মি। তো এরকম একটা ব্লেন্ডার করার পরেও, এরকম একটা ব্লেন্ডার অ্যান্সার দেওয়ার পরে, যেহেতু আমি পিএইচডি তে যাচ্ছি, আমি রিসার্চ নিয়ে কিছু বললাম না,
প্রফেসরের সাথে আমার ইন্টারভিউ হলো, আমি জার্মানিতে ছিলাম, প্রফেসরের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করার পর আমি হচ্ছে আসলে এখানে অ্যাপ্লাই করছি। ওগুলো কিছু না বলে আমি আসলে ফান্ডিং নিয়ে কথা বললাম। তো তারপরেও লাকিলি সে হচ্ছে আমাকে তখন আমার পাসপোর্ট ফেরত দেয়নি। থার্ড কোশ্চেন ওয়াজ, সে আমাকে বললো যে স্যার, আই ক্যান সি হিয়ার ইউ হ্যাভ অ্যারাউন্ড $8,300 ডেফিসিট অন ইউর I-20, সো হাউ ক্যান ইউ কভার দিস ডেফিসিট অ্যামাউন্ট? তা আমি যেটা বললাম যে আসলে আমার অ্যাকচুয়ালি ছিল, আমি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেছি, তা আমার নিজেরই প্রায় ভালো একটা সেভিংস ছিল। তা আমি তখন উত্তর দিলাম যে আসলে যে আই ওয়ার্ক এজ এ ডেটা অ্যানালিস্ট ইন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট ইন বাংলাদেশ, অ্যান্ড ওভার দ্য লাস্ট 1.5 years আই হ্যাভ আর্নড অ্যারাউন্ড এত, অ্যান্ড আই হ্যাভ, মানে একটা বেশি ছিল আর কি, 60,300 থেকে এত ডলার সেভিংস অন মাই পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট। তো এটা বলার সাথে সাথেই হচ্ছে যে আমাকে বললো যে সরি স্যার, আই ক্যান্ট অ্যাপ্রুভ ভিসা রাইট নাও। এটা বলে হচ্ছে উনি আমাকে 214 দিয়ে আমার পাসপোর্ট আসলে ধরাই দিল। তো ভিসা রিজেক্ট হওয়ার পর আসলে আমার একটু খারাপ লাগতেছিল না। খারাপ লাগতেছিল না এই কারণে, মানে আমি নর্মাল ছিলাম, অনেকের হচ্ছে মন খারাপ হয়ে যায়। আমি নর্মাল ছিলাম এই কারণে, কারণ হচ্ছে যে আমি কোনো মিথ্যা কথা বলি নাই ভিসা অফিসারের সামনে, যেটা সত্যি। অ্যাকচুয়ালি আমার কাছে টাকা ছিল, মানে 1 বছর এফোর্ট করার মতো। তো তারপর হচ্ছে 19 তারিখে রিফিউজ হয়ে যাওয়ার পর আমি চলে আসি, আবার জব জয়েন করি। ইন দ্য মিন আমার মাস্টার্স চলতেছিল, পড়াশোনা শুরু করি। তো আমি ওই দিন এসেই হচ্ছে যে করি, নতুন আরেকটা DS-160 ফিল আপ করি আর কি। এপ্রিলের 19 তারিখ আর করিনি, এপ্রিলের 20 তারিখ নতুন একটা DS-160 ফিল আপ করি। এবং ওই দিনই হচ্ছে আবার নতুন করে MRB ফি দিয়ে আমি হচ্ছে নতুন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পাই, সেটা হচ্ছে 19 জুলাই। সেদিন আমি যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমি রেগুলার ডেটে হচ্ছে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিই, মানে আমি জানতামও না যে আসলে প্রিভিয়াসলি রিফিউজড হচ্ছে যে ওই স্লটে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আমি রেগুলার ডেটে ডেটে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই এপ্রিলের 19 তারিখে। তা আমি নতুন রেগুলার ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি আর কি। তো তখন হচ্ছে আসলে এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, যেই ভাই আসলে রিফিউজড হয়েছিল। তো সেই ভাইয়ের সাথে আমি বলি যে ভাই, আমি তো এরকম রিফিউজড হয়েছে, তো আমি আবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ। তো বলছে তাই, এত দ্রুত আপনি পেয়ে গেলেন? এটা তো হওয়ার কথা না। আচ্ছা, আপনার কনফার্মেশন স্লিপটা দেন তো। তো আমি কনফার্মেশন স্লিপের যেগুলো আমার পার্সোনাল ইনফরমেশন সেগুলো হচ্ছে ব্লার করে আমি ওনাকে পাঠাই। তো উনি বললো যে ভাই, এটা দিয়ে তো আসলে হবে না, আপনি তো হচ্ছে রেগুলার ইয়াতে নিয়েছেন, আপনার প্রিভিয়াসলি রিফিউজড এই ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমি তখন বললাম যে না, আমি এটা দিয়ে যাব। আমি আমি আসলে কিছু জানি না ইউএস ভিসা প্রসেসিং এর সিস্টেম বা কি আসলে। আমি বলছি না, আমি এটা দিয়ে যাব। তারপরে হচ্ছে যে উনি বললো যে না, আপনার এটা দিয়ে হবে না, এটা দিয়ে গেলে আবার আপনার হচ্ছে ভিসা রিফিউজ হতে পারে। তো আমি তারপরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে আসলে না, আমি আসলে একটা ইলিগাল কাজ করেছি, হুইচ ইজ নট রাইট। তো আমি তারপর হচ্ছে যে বুঝতে পারি। তো তারপর হচ্ছে আমি নতুন করে হচ্ছে রিফিউজ স্লটে আসলে অ্যাপয়েন্টমেন্ট খুঁজতে শুরু করি আর কি। তো রিফিউজ স্লটে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। হঠাৎ করে একদিন হচ্ছে, এটা সম্ভবত মে মাসের মাঝামাঝি সময়ে, আমি দেখলাম হচ্ছে আরিয়ান ভাই ওই ইয়ার, সরি ইয়ার না, যেটা হচ্ছে ওনাদের রিফিউজ ডিসকাশন গ্রুপ আছে সেখানে, ওই যেখানে স্লট আপডেট দেয়, ওইখানে দেখলাম উনি হচ্ছে দুইটা স্লটের কথা লিখেছে, একটা হচ্ছে 24 জুনে আছে, একটা হচ্ছে 29 জুলাই আছে। তো আমি তাড়াতাড়ি হচ্ছে যে আমি যেমন রেগুলার সেই গ্রুপটা ফলো আপ করি এরকম না, আমি খুবই লাকি আসলে, আমি মাঝে মাঝে ঢুকতাম আর কি। আমাকে ওই যে ভাইয়ের আগে রিফিউজ হয়েছিল উনি হচ্ছে আমাকে অ্যাড করে দিয়েছিল। তা আমি মাঝে মাঝে ঢুকতাম, দেখতাম যে সবাই হচ্ছে নো স্লট লিখতেছে, নো স্লট লিখতেছে, এটাই বেশি, কারণ আমি জব এবং পড়াশোনায় এতই বিজি থাকতাম যে হচ্ছে আমি আসলে খুব একটা ফলো আপ করতে পারতাম না। এবং আমি ফার্স্ট টাইম ভিসা আমার রিফিউজ হওয়ার পর আমি কাইন্ড অফ আশা ছেড়ে দিচ্ছি যে আমি আসলে যাবো না ইউএসএ, অন্য কান্ট্রি ট্রাই করবো। এত মানে ভিসা প্রসেসিং এটা আসলে আমার কাছে না, আমি আসলে এত হেক্টিক প্রেশারের মধ্যে দিয়ে আসলে যেতে পারবো না। তো পরে এরকম একদিন হঠাৎ করে ঢুকলাম সন্ধ্যার সময়, মাগরিবের আজানের পর পরে, মাগরিবের নামাজের পর। তো তখন আরিয়ান ভাই এরকম একটা পোস্ট দিল যে হচ্ছে 24 জুন এবং 29 জুলাই দুইটা স্লট আছে। তো আমি তাড়াতাড়ি হচ্ছে ঢুকলাম, আমি ল্যাপটপ দিয়ে ট্রাই করতেছিলাম স্লট নেওয়ার। তো সেটা আসলে আমার ল্যাপটপ কাজ করতেছিল না, মানে ইন্টারনেট প্রবলেম হচ্ছিল, বাফারিং করতেছিল। তো আমি ফোন দিয়ে আসলে ঢুকি, ফোন দিয়ে ঢুকে দেখি যে 24 জুনেরটা আসলে নেই, ওটা অলরেডি টেকেন। বাট 29 জুলাই একটা ফাঁকা ছিল। সো 29 জুলাই 9টা 15-তে আমি আবার নতুন করে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি, যে আসলে নতুন আবার মানে পেলাম আর কি। আমার ক্লাস শুরু হচ্ছে আগস্টের 17 তারিখ থেকে, এবং আগস্টের 10 তারিখের মধ্যে ইউনিভার্সিটিতে যেতে হবে। তো আমি সেটা প্রফেসরকে জানাই। তো প্রফেসর বললো যে আসলে এই টাইমের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করা তোমার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট, বাট তারপরও জাস্ট ফেস দ্য ইন্টারভিউ। তো আমি ধরে রাখছি যে সেকেন্ড টাইম আমার ভিসা হবে না, কারণ আমার অলরেডি হচ্ছে ইউএসএ নিয়ে একটা বাজে ধারণা সৃষ্টি হয়েছে, আমার সেকেন্ড টাইমে ভিসা হবে না। তো আমি হচ্ছে মে মাসের লাস্ট উইক থেকে হচ্ছে এই মানে এই ভাইদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং ওনাদের যে হচ্ছে কর্মকাণ্ড প্লাস হচ্ছে এখানে যে এত মেম্বার, এগুলো আসলে আমি নোটিস করা স্টার্ট করতে থাকি আর কি। আমি দেখতে থাকি যে আসলে এখানে অনেক আহ, মানে হেল্পফুল প্লাস হচ্ছে রেলিভেন্ট ডিসকাশন হয়। তো
তারপরে হঠাৎ করে হচ্ছে একদিন আমি ওনাদের ইউটিউব চ্যানেলটা পাই। ওনারা কোনো একজনের হচ্ছে ভিসা ইন্টারভিউ ফরওয়ার্ড করেছিল আর কি ওনাদের গ্রুপে, এবং সেই ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। এবং আমি তখন হচ্ছে ওনার ইন্টারভিউ সেশনটা আসলে মূলত শুনি যে আসলে উনি কি বলেছে। তো তখন আসলে আমার ওনাদের প্রতি একটা মানে কি বলে এটাকে মানে এক্সপ্লোর করার একটা ইন্টারেস্ট হচ্ছে জাগ্রত হয়, যে আসলে আমি একটু এইচএসডি এসপায়ার এদেরকে আসলে একটু এক্সপ্লোর করতে চাই, যেখানে কারা আসলে কাজ করে বা এরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে আসলে স্টুডেন্টদেরকে। তো তারপর হচ্ছে যে আমি আমার মনে আছে আমি জুনের 11 তারিখে হচ্ছে যে ডিসাইড করি যে আসলে এইবার আমি ভিসা ইন্টারভিউটা একটু ভালোভাবে দিব। তো আমি তখন হচ্ছে যে আরিয়ান ভাইয়ের সাথে আসলে কথা বলি। তারপর উনি আমাকে সব প্রসেস বলে, দেন হচ্ছে আমি সবকিছু ওকে করি। ওকে করার পরে বলে যে আপনার একটা হচ্ছে ওনারা যেটা করে সবাইকে হচ্ছে একটা সেশন নাই, সেই সেশনে আসলে বোঝায় যে আসলে আপনার ভুলগুলো আসলে কোথায় ছিল, অ্যান্ড নেক্সট ইন্টারভিউতে আপনার কোন ধরনের কোশ্চেন আরাইজ হতে পারে, আপনার DS-160 ঠিক আছে কিনা, আপনি কি বলবেন, কিভাবে কি বলবেন। তো সবকিছু হচ্ছে ওনার একটা প্রেজেন্টেশন দেয় আর কি। তো এটার জন্য ওনার একটা টাইম ফিক্স করতে বলে। আমি জুন মাসে আসলে আর কোনো কিছু ফিক্স করি নাই। আমি জুলাইয়ের থার্ড উইকে, যেহেতু আমার ইন্টারভিউ ছিল জুলাইয়ের লাস্ট উইকে, আমি জুলাইয়ের থার্ড উইকে হচ্ছে ওনাদেরকে নক করি যে এখন আমি মোটামুটি ফ্রি আছি, কারণ যেহেতু আমি মানে স্টাডি রানিং ছিল, জব ছিল, so আমি আসলে অত টাইম পেতাম না আর কি। তো আমার কাছে মনে হয়েছে আমি যদি জুন থেকে প্রিপারেশন নিই, আমি আলটিমেটলি পরে গিয়ে ভুলে যাবো, আমার মানে ওই মোমেন্টাম থাকবে না। তো তারপর হচ্ছে আমি জুলাইয়ের থার্ড উইকে ওনাদেরকে আবার রিচ করি যে আসলে আমি স্টার্ট করতে যাচ্ছি আসলে মক সেশন গুলো। তো তারপরে এগেইন আমাকে নোমান ভাই হচ্ছে সবকিছু বুঝিয়ে দেয় যে আপনার এই জায়গায় ভুল ছিল, আপনার এই জায়গায় এখন এই প্রশ্নগুলো ঠিক করতে হবে। আমাকে একটা প্রপার গাইডলাইন্স দেওয়া হয় কি কি কোশ্চেন আসতে পারে, এবং সেই কোশ্চেনগুলো আসলে আমার কিভাবে অ্যান্সার করতে হবে সেটার হচ্ছে সবকিছু গাইডলাইন্স দেওয়ার পরে দেন হচ্ছে আপনার আমি মক সেশনগুলো হচ্ছে ডেট ফিক্স করি। তো প্রথম দিন আমাকে হচ্ছে যে নোমান ভাই একটা মক ইন্টারভিউ নেয়। তো সেই ইন্টারভিউতে আমি সেই সেম কাজটাই করি, মানে হচ্ছে যে আমি যেভাবে বুঝতেছিলাম ঠিক সেইভাবে আসলে বলা স্টার্ট করি। তো নোমান ভাই বলে সরি আই ক্যান্ট অ্যাপ্রুভ ভিসা, মানে মক সেশনে আমি আমাকে উনি রিফিউজ করে দিই। তখন আমার মন আরো খারাপ হয়ে গেছে যে এবার আসলে হয়তো আমার হবে না। তারপর হচ্ছে উনি যেটা করলেন যে ভাই আপনার এই জিনিসগুলো হচ্ছে না, লাইক হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি, হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, আপনার যে ডেফিসিটটা আছে সেই ডেফিসিটটা আসলে হচ্ছে আপনার স্পন্সর কে, এবং সেটা আপনি কিভাবে কাভার করবেন, তার হচ্ছে যে তার যেই হচ্ছে মানে জব সেটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করবেন। তো এরকম বেশ কিছু কোশ্চেন ভিসা ইন্টারভিউ রিলেটেড যেগুলো আসলে আমি যেভাবে চিন্তা করতেছি, তো বলতেছে এইভাবে চিন্তা আপনি যদি বলেন তাহলে আমেরিকান অফিসার বুঝবেন, এবং সেটার রেসপেক্টে ওনারা হচ্ছে এক্সপ্লেনেশন দিচ্ছে এবং হুইচ ইজ লজিক্যাল। এবং আমি সত্যি তখন আসলে চিন্তা করছি যে ইয়েস দে আর রাইট, আই এম রং। তো তারপরে সেকেন্ড আবার হচ্ছে নোমান ভাই একটা মক সেশন নিল। তো ওই দিন হচ্ছে আমি একদম পুরা হচ্ছে ওনারা যেভাবে যা বলছে আমি সব একদম মুখস্থ করে ফেলছি। তো মুখস্থ করে হচ্ছে আমি বলছি হুইচ ইজ ওয়াজ ওকে। থার্ড যেদিন হচ্ছে আমি দিব মক সেশন সাইব ভাইয়ের কাছে, তো নোমান ভাই হচ্ছে সেকেন্ড ডেতে আমাকে সিরিয়ালি হচ্ছে কোশ্চেন করছে সব। তো এই জন্য আমি যেহেতু সিরিয়ালি সব মুখস্থ করে রাখছি আমি খুব ভালো বলতে পারছি। তো সাইব ভাই হচ্ছে যেটা করছে, সাইব ভাই এসে আমাকে মানে লাস্টে থেকে কোশ্চেন স্টার্ট করছে। তো আমি যেহেতু সব মুখস্থ করছি আমি ভালো ভালো বলতে পারতেছি না, আমি আটকে যাচ্ছি। তো আমার এখনো মনে আছে আমি তিনবার আটকে গেছি, বলছি ভাই পারতেছি না, আবার স্টার্ট করি, আবার স্টার্ট করি, এভাবে তিনবার আটকে যাওয়ার পরে ফোর্থ টাইম হচ্ছে স্টার্ট করছি, কিছু বলতে পারছি কিন্তু ভালো বলতে পারতেছিলাম না, ওই যে মুখস্থ করছি তো ভালো বলতে পারতেছিলাম না। বাট আমার এখনো মনে আছে সাইব ভাই যে হচ্ছে ইন্টারভিউটা নিয়েছিল সেটা একদম আমাকে একদম একটা রিয়েল ফিল দিছে যে অ্যাকচুয়ালি আমি আসলে হচ্ছে ইউএস ভিসা অফিসারের সামনে ইন্টারভিউ দিচ্ছি। কারণ উনি আমার পুরা কেস আমার প্রোফাইল সব স্টাডি করে হচ্ছে একদম সবকিছু নিয়ে হচ্ছে কোশ্চেন করছে যে আমি এটা কেন করতেছি, এটা কেন করতেছি, আমার লাস্ট পাবলিকেশন কবে ছিল, আমার রিসার্চ প্রোফাইল কি, আমি কয়টা পেপারে কাজ করছি, ইচ অ্যান্ড এভরিথিং। তো সাইব ভাই হচ্ছে আমার ফান্ডিং ক্লারিফিকেশন নিয়ে কিছু পরামর্শ দিল। দেন হচ্ছে আমি সেগুলো নিয়ে কাজ করলাম। ফোর্থ ইন্টারভিউ ছিল হচ্ছে আহ, আরিয়ান ভাইয়ের সাথে। তো আরিয়ান ভাইকে সাইব ভাই যে পরামর্শ দিচ্ছে ওই অনুযায়ী হচ্ছে আমি দুইটা মক সেশন দিই। তো আরিয়ান ভাই বললো যে হ্যাঁ ওকে ঠিক আছে। অ্যান্ড লাস্ট যেদিন ছিল সেদিন হচ্ছে যে আমি আসলে কুষ্টিয়া থেকে ঢাকা আমার বাসায় আসতেছিলাম। তো আমি নোমান ভাইয়ের হচ্ছে একটা মক সেশন দিতে পারিনি, বাট আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আমি লাস্ট সেশনটা আসলে সাইব ভাইয়ের সাথে করতে চাই, কারণ আমি যে প্রিপারেশনটা নিলাম সেটা সবকিছু ঠিক আছে কিনা, তো সাইব ভাইয়ের সাথে বসে আমি এটা আসলে ফিক্স করবো। তো আমি লাস্ট সেশন সাইব ভাইয়ের কাছে দিলাম। তো দেওয়ার পরে ওই দিন লাস্টের দিন হচ্ছে আমার একটা কোশ্চেনে একটু ঝামেলা ছিল, এবং সেই কোশ্চেনটা আমাকে হচ্ছে এই ভিসা অফিসার করছে। তো সেটা হচ্ছে ওনারা হচ্ছে একটু ঠিকঠাক করে দেয় লাস্ট দিনে। তো তারপরে আমি মানে মানে তখন হচ্ছে যে আহ, আমার সবগুলো মক সেশন দেওয়ার পরে
সকালবেলা হচ্ছে আমার এমন একটা কনফিডেন্ট হয়ে গেছে যে ভিসা অফিসার যাই বলুক আমি একটা লজিক্যাল ওয়েতে তাকে অ্যান্সার দিতে পারবো আর কি। মানে ইলজিক্যাল কিছু হবে না, এখন আমি মোর লজিক্যাল। আমি কেন ইউনিভার্সিটি যাচ্ছি, কেন ইউনিভার্সিটি চুজ করছি, আমার যে ফান্ডিং ডেফিসিট আছে সেই ফান্ডিং ডেফিসিটটা হচ্ছে আমি কিভাবে কাভার করবো। আমার এখন আমি স্পন্সর আবার মাঝখানে চেঞ্জ করেছিলাম, আমার নিজেকে না দেখে আমার মাকে দেখিয়েছিলাম, তো আমি আমার মার প্রফেশন সম্পর্কে ভালোভাবে জানি। তো ইচ এন্ড এভরিথিং এখন আমার কাছে একটা ভালো একটা কমপ্লিট প্যাকেজ আছে আসলে ইন্টারভিউর। তো আমি সকালবেলা হচ্ছে আমি গাড়ি নিয়ে চলে যাই, চলে যেয়ে হচ্ছে তারপর লাইনে দাঁড়াই। তো 29 জুলাই ছিল আমার ইন্টারভিউ। ভেরি রাশ ছিল, খুবই রাশ। আমি 8টার সময় লাইনে দাঁড়াই, যদি আমার সিরিয়াল মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 9টা 15-তে, বাট 8টার সময় লাইনে দাঁড়ায় যাই। তো আমার টোটাল হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে 11টা বেজেছে, মানে প্রায় 3 ঘন্টা ওয়েট করা লাগছে। খুবই অনেক সিরিয়াল ছিল। তো আমার কাউন্ট নাম্বার 10-এ আসলে ইন্টারভিউ কল পড়ে। তো আমি যাই। তো এর মধ্যে হচ্ছে যে অনেক মানুষের ভিসা রিফিউজ হয়ে যাচ্ছিল, আমার পাশে হচ্ছে একজন ভাই ছিল, উনি হচ্ছে H1B ভিসাতে যাবে আর কি, এমপ্লয়মেন্ট সম্ভবত মানে একটা জবের জন্য যাচ্ছে আর কি। তো উনি আমাকে বলতেছে, ভাই আমাদের ভিসা হবে না, চলেন চলে যাই, শুধু শুধু গিয়ে অপমান হওয়ার দরকার নেই। কারণ ওরা মাঝে মাঝে একটু মক করতেছিল ওই দিন, একটা অফিসার। আমরা ভাবতেছিলাম হয়তো ওনার কাছে আমাদেরকে পাঠাবে। তো পরে যাই হোক, ওনার কাছে আর পাঠায়নি, ওই ভাইকে পাঠালো কাউন্টার নাম্বার 11-এ। এবং ওই ভিসা অফিসারের ছবি দেখলাম আপনাদের গ্রুপে শেয়ার করা আছে, ওই ভিসা অফিসারের কাছে ওই ভাইয়ের পরে আরেকজন অফিসার একটু টাকমাথা মতো। তো টাকমাথা নিয়ে হচ্ছে একটা আসলে মিথ কাজ করে যে টাকমাথা বা ডাব্বু মাথার একটা লোক আসলে থাকে যে আসলে সবার ভিসা রিফিউজ করে দেয়। তো আমার এরকম ভয় লাগতেছিল। আমার সামনে হচ্ছে আঙ্কেল ছিল, উনি হচ্ছে ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করছে। তো ওনাকে অনেকক্ষণ ধরে কোশ্চেন করতেছিল, তো ফাইনালি হচ্ছে ওনার ভিসাটা অ্যাপ্রুভ করে। দেন আসলে আমি যাই। তো আমাকে হচ্ছে নোমান ভাই, নোমান ভাই না সরি, সাইব ভাই হচ্ছে আমাকে বলছিল, সাইব ভাই এবং আরিয়ান ভাই দুজনেই বলছিল, ভাই আমরা ড্যাম শিওর আপনার যেই ফান্ডিং প্যাকেজ, আপনার ফান্ডিং প্যাকেজ দেখে এই টাইমে হচ্ছে আপনার স্পন্সর নিয়ে এবং আপনার ডেফিসিট নিয়ে ভিসা অফিসার কোনো কোশ্চেনই করবে না। এবং আসলেই সেটা হয়েছে, ওনারা যেটা বলছে সেটাই হয়েছে। আমি প্রথমে যাই, প্রথমে যাওয়ার পরে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল গ্রিটিংস জানাই, পাসপোর্ট এবং I-20 চাই, সেটা দেই। তো প্রথম কোশ্চেন ছিল যে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ফিয়ার রিটার্নিং টু বাংলাদেশ। আমি বলি যে না, এটা আসলে আমার মাদারল্যান্ড, আই ডোন্ট হ্যাভ এনি ফিয়ার, শর্ট অ্যান্সার দিই। দ্য সেকেন্ড কোশ্চেন ওয়াজ, সেটা হচ্ছে যে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি। তো তখন আসলে আমি কমপ্লিটলি মানে সব ভুলে গেছি আসলে ওনারা যা লিখে দিছে। মানে এত প্রেশারে ছিলাম আমি সব ভুলে গেছি, বাট তখন আমি ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে এটা ক্যাচ করছে যে আসলে আমি এত পরিশ্রম করছি, IELTS দিছি, GRE দিছি, রিসার্চ করছি, পেপার পাবলিকেশন করছি, রেজাল্ট ভালো ধরে রাখতে হয়েছে। তো আসলে সিম্পলি আমি যদি আজকে একটু কথা বলতে না পারি তাহলে আমার ভিসাটা রিফিউজ হয়ে যাবে, সো আই হ্যাভ টু স্পিক। তো তখন আসলে ওনারা আলটিমেটলি যেভাবে ট্রেনিং করেছে ওগুলো সব আমি ভুলে গেছি, বাট ওই যে একটা ফ্লো এর মধ্যে ছিলাম, কথা বলতে পারতেছি এখন লিস্ট। তো তখন আসলে আমি মানে এইভাবে স্টার্ট করি যে হোয়েন আই ওয়াজ ইন জার্মানি। তো আমি যখন বললাম যে হোয়েন আই ওয়াজ ইন জার্মানি, তখন হচ্ছে আসলে ভিসা অফিসার আমার ফেসের দিকে একটু তাকিয়েছেন, এর আগেও আমার ফেসের দিকে তাকায়নি। তো তখন আমি বললাম যে আমি যখন জার্মানিতে ছিলাম তখন এই প্রফেসরকে রিচ করি, সে হচ্ছে আমাকে ইন্টারভিউ নেয়। আফটার দ্যাট হচ্ছে সে আমাকে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য, দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করি। তো এটা বড় বলার পরই হচ্ছে যে ভিসা অফিসার আমাকে থামিয়ে দিয়েছে, আমাকে আর কিছু আসলে বলতে দেয় নাই। তো তারপরে হচ্ছে যে আমাকে ভিসা অফিসার যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে স্যার আই ক্যান সি হিয়ার ইউ, আমার I-20 আবার হচ্ছে আমার যে অ্যাসিস্ট্যান্টশিপ সেখানে লেখা অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট আর কি। তো আমাকে যেটা বলে যে আই ক্যান সি হিয়ার ইউ হ্যাভ অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট, সো হোয়াট উইল ইউ ডু আন্ডার দিস অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট। তো আমি তখন বললাম যে হচ্ছে যে আমি টিএ হিসাবে কাজ করব। তো বলছে ওকে। তো এরপরই হচ্ছে যে আমাকে আর কোনো ফার্দার কোশ্চেন করে নাই। তো তখন হচ্ছে আমাকে বলতেছে যে আপনার সোশ্যাল মিডিয়া প্রিন্টেড কপি আছে কিনা। তখন আমি আসলে খুব হ্যাপি হয়েছি যে না, তাহলে মনে হয় ফাইনালি হচ্ছে। তা আমি আমার সোশ্যাল মিডিয়ার হচ্ছে প্রিন্টেড যে কপি সেটা দেই। দেন হচ্ছে উনি আমাকে বলে যে এটা আসলে সময় লাগবে, তো ইউজুয়ালি যেটা লাগে আর কি। তো আমি চলে আসি 29 29 তারিখে। আমার হচ্ছে আগস্টের 2 তারিখে হচ্ছে ভিসা অ্যাপ্রুভ হয়, 3 তারিখে হচ্ছে ভিসা ইস্যুড হয়। এবং আমি হচ্ছে পাসপোর্ট কালেক্ট করেছি হচ্ছে গতকালকে আর কি। তো এই আর কি হচ্ছে ছিল আমার স্টোরি। এখন USA যাওয়ার প্ল্যান করছি, টিকিট এখনো পারচেস করি নাই, টিকিটের প্রাইস অনেক হাই। এই তো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হোপফুলি এই ফলই জয়েন করবো, আদারওয়াইজ হয়তো আমার স্প্রিং সেশন ধরা লাগতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। অলরেডি প্রফেসরের সাথে কথা হয়েছে, সে এগ্রি করেছে যে যদি রাশ হয় তাহলে তুমি স্প্রিং এ আসো, নো প্রবলেম। তো ইউনিভার্সিটি কিছু ব্যাপার আছে যে সেভিস চেঞ্জ হয় কিনা এগুলো নিয়ে আসলে
আপাতত আইএসএস এর সাথে যোগাযোগ করছি, বাট যারা আসলে আছে তারা বলেছে যে না, প্রবলেম হবে না, আপনি রিল্যাক্স আসতে পারেন। এই আর কি ছিল আমার শর্ট এক্সপিরিয়েন্স। আমি জানি না আসলে কতটুকু আহ, বলতে পেরেছি, বা আসলে এটা কতটুকু কাজে আসবে আর কি। এই তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আপনি অনেক ভালোই সবকিছু বুঝেই মানে বুঝিয়ে হচ্ছে কি এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আর আপনাকে আমি অলরেডি সকাল আপনার সাথে কথা হয়েছিল ওই ব্যাপার নিয়ে সেভিসের, এটা হচ্ছে কি আপনার চেঞ্জ হবে না। এটা যারা ডেফার করতে চান ইন ফিউচারে ওনাদেরকেও বলি, সেম ইউনিভার্সিটি থেকে হচ্ছে কি যদি I-20 আসে এক্ষেত্রে হচ্ছে কি সেভিস চেঞ্জ হবে না। যদি টার্মিনেট হয়ে যায় I-20 সেক্ষেত্রে হচ্ছে কি সেভিস নতুন করে আবার ইস্যু হইলে তখন হচ্ছে কি সেভিস আইডিটা চেঞ্জ হয়। বাট সেম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট I-20 ভয়েড হইলে দেন হচ্ছে নিউ I-20 ইস্যু হলে সেম থাকবে। এক্ষেত্রে আপনি যেটা বলছিলাম যে ফর্মালি জাস্ট ইউএস এম্বাসিকে একটা জানাবেন যে আপনি ডেফার করে এটাতে যাচ্ছেন, জাস্ট একটা ওদেরকে একটু জানায় রাখা যেমন ইমিগ্রেশনে যাতে ইন ফিউচারে কোনো প্রবলেম না হয় আর কি। আর ইউনিভার্সিটি যেহেতু প্রফেসর আপনার ফান্ড রাখতেছেন, সো এটা একটা অনেক ভালো একটা অপরচুনিটি। কজ অনেক ক্যান্ডিডেট এখন যারা ডেট পান নাই, আহ, অনেকের ফান্ড হচ্ছে কি ক্যান্সেল হয়ে যাবে, যেটা টু বি অনেস্ট। কজ প্রফেসররাও অলরেডি বলে দিছে এরকম, আমাদের নিজেদেরও 1-to-1 এর অনেক ক্যান্ডিডেট আছেন যারা ফলের বা ডেট পান নাই। তো যার কারণে হচ্ছে কি ফান্ড ক্যান্সেল হয়ে যাবে, ওদের ডেফার করলে ফান্ড রাখবে না। বাট ডেফার করার জন্য যেমন ধরেন অনেক ইউনিভার্সিটি আছে ফল টু ফল, জাস্ট ফলে ফান্ড রাখে। সো মাঝখানে কোনো স্প্রিং নাই, সো এক্ষেত্রে ডেফার হবে না। কজ ফল টু ফল ডাইরেক্ট 1 বছরের জন্য আমরা নিউলি আপনার থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে হবে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এরকমই। তো ওরা ফান্ড রাখতেছে না সেক্ষেত্রে। এই এই যেমন ধরেন এখন তো রিসেন্টলি দেখতেছেন অন মানে অনেকেই ইয়ার করতেছে ফুল ফান্ডেড। হ্যাঁ, মোস্ট অফ দেম হচ্ছে কি আর ডিনাই করতেছেন। যেমন আজকে যে ভাইয়াটার ভিসা হয়েছে আমাদের 1-to-1 এর তন্ময় ভাই, আলহামদুলিল্লাহ ওনারই একমাত্র মনে হয় ইয়ার অ্যাপ্রুভ হয়েছে মাস্টার্স এর। উনি গত উইকে করছিলেন আর কি। উনি ছাড়া এরপরে যারা পিএইচডি বলেন নেক্সট পাবো আমি দেখছি, এখানেও দেখছি এবং আমাদের পরিচিত দেখছি কারো ইয়ারে ওরা আসলে অ্যাপ্রুভ করতেছে না। এবং রিসেন্টলি যে ডেট গুলো রিলিজ করছে মোস্ট অফ দেম হচ্ছে কি আপনার স্প্রিং এর ডেট, নভেম্বর এন্ড ডিসেম্বরের ডেট। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাউন্টার কত ছিল? আমার কাউন্টার নাম্বার ছিল 10। 10। তো আপনার কি জানি আপনার যদি ইন্টারভিউ ছিল ওই দিন আপনি মানে এক্সপ্লোর করতে কি পারছেন কিনা, মানে কিরকম ভিসা হয়েছে এই টাইপের কোনো কিছু? ওয়েল, ওই দিন হচ্ছে যে আমি বেশ কিছু মাস্টার্স ফান্ডিং ছিল আর কি, তাদেরও হচ্ছে আমি ভিসা রিফিউজড হতে দেখেছি আর কি। হুম। এবং আমি যেটা আসলে নোটিস করলাম, মানে একটা মেয়ে হচ্ছে ভিসা রিফিউজড হয়েছিল। তো সে খুবই সুন্দর বলেছে, মানে হচ্ছে যে আমরা হচ্ছে যখন ক্লাস 6, 7, 8-এ পড়তাম তখন হচ্ছে আমাদেরকে টিচাররা হচ্ছে প্যারাগ্রাফ ধরতো না ক্লাসে, অনেক সময় দাঁড় করিয়ে। আমি তো বাংলা মিডিয়াম পড়েছি, আমাদেরকে প্যারাগ্রাফ মুখস্থ করতে হতো, তো সেটা হচ্ছে বলতো জার্নি বাই ট্রেন বা হচ্ছে এরকম আর কি। সো তো তাকে হচ্ছে যখন একটা কোশ্চেন করলো যে কেন আসলে তুমি ইউনিভার্সিটিটা চুজ করেছো, তো সে এত সুন্দর করে হচ্ছে জোরে জোরে বলতেছিল, মানে ওখানে যারা হচ্ছে ছিল সবাই খুব মানে প্রশংসা করতেছিল যে মেয়েটা খুব সুন্দর বলেছে, খুব সুন্দর বলেছে। বাট আনফরচুনেটলি সেই মেয়েটার ভিসা হয়নি, আমি দেখেছি। মানে ওই কাউন্টার 10-এ, আমি যেই কাউন্টার থেকে ভিসা পেয়েছি। আলটিমেটলি হচ্ছে যে ওই মুখস্থ অ্যান্সার যারা দিচ্ছিল, মানে ন্যাচারাল ছিল না আর কি, যাদের টোন ন্যাচারাল ছিল না, তাদের আসলে ভিসা আমি হতে দেখি নাকি। আমি দুইজনকে দেখেছি যাদের টোন এরকম ন্যাচারাল ছিল না, তাদের ভিসা হয়নি। এমনিতে অন্যান্য বেশ কয়েকজন দেখেছিলাম আর কি ভিসা পেয়েছে। এবং মানে যারা ভিসা পাচ্ছিল আর কি, আমি তাদের ভয়েস খুব একটা শুনতে পাচ্ছিলাম না। আমি ভিসা ভিসা শুনতে পাচ্ছিল, কিন্তু আমি সামনে বসে আর কি তাদের ভয়েস শুনতে পাচ্ছিলাম না যে আসলে তারা কি বলতেছে, বা হচ্ছে কি করতেছে। F2 ভিসা আমি দেখলাম ওই দিন দিচ্ছিল। F2 ভিসা হচ্ছে একজনের 3টা F2 ছিল, মানে 2টা মেয়ে, একজন হচ্ছে ওয়াইফ। তো তার দেখলাম ভিসা হলো, অনেক ডেফিসিট ছিল তাদের। আমি যদিও জানি না আসলে আপনাদের ইয়া কিনা, বাট আমার হচ্ছে অনেক জুনিয়র আছে যারা আসলে ইউএসএ ট্রাই করতেছে বা সামনে হয়তো করবে। তো তারা অনেকেই হচ্ছে যে পরামর্শ নেয় যারা হয়তো 22-23-এ গেছে তাদের কাছ থেকে, বাট এখন থিংস টোটালি ডিফারেন্ট। তো আমি হচ্ছে আমার জুনিয়রদেরকে পরামর্শ দিছি যে আসলে এক একজনের কেস এক এক রকম, এক একজনের সিচুয়েশন এক এক রকম। তো আসলে এটা যারা আসলে এক্সপার্ট তারা হচ্ছে অনেক ভালো বলতে পারবে। আমি হচ্ছে আমার সিচুয়েশন এক এক রকম ছিল, এখন এই সিচুয়েশনের যদি হচ্ছে কেউ আমার কাছে আসে তাহলে হয়তো আমি বলতে পারবো। বাট এখানে প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা, এক একজনের ফান্ডিং সিচুয়েশন আলাদা, এক একজনের রিসার্চ ইন্টারেস্ট আলাদা, এক একজনের ইউনিভার্সিটি আলাদা।
প্রত্যেকের আলাদা আলাদা সিচুয়েশন, এই জন্য হচ্ছে এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে হচ্ছে ইউএস এম্বাসি ফেস করা আমার কাছে মনে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আমি যদি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে যে মানে ওনাদের পরামর্শ নিয়ে দেন হচ্ছে আমি ফেস করতাম, তাহলে আমার ভিসা হয়ে যেত আসলে। তো সেকেন্ড টাইম আসলে যে আমার এই যে হ্যাসেলটা নিতে হয় না, সেকেন্ড টাইম আমার মানে আমার মেইন ইন্টারভিউতে কোনো হ্যাসেলই হয় নাই, আমার হ্যাসেল হয়েছে শুধু মক ইন্টারভিউ গুলোতে। কারণ মক ইন্টারভিউ গুলোতে ওনারা একের পর এক কোশ্চেন করতেছে, বারবার বলতেছে এটা হচ্ছে না ভাই, আপনার এটা হচ্ছে না, এটাই ভাই বলতে হবে। তো আমার ওই জব পড়াশোনা রেখে আসার ওনার দেশে কমেন্ট মিট করে আমি মাঝে মাঝে একটু বিরক্ত হতাম, বাট তারপর ভাবতাম যে না আসলে এটা করতে হবে। তো আমি মক ইন্টারভিউতে যেই পরিমাণ প্যারা খাইছি, আমার মেইন ইন্টারভিউতে আসলে কোনো প্যারাই হয়নি, যেটা আসলে ট্রু। তো এই আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আপনি বলছেন, হ্যাঁ ওই যে অনেক সুন্দর করে বলছে, বলার পরও হচ্ছে কি দেখা গেল হচ্ছে কি ভিসাটা পাইলো না। ভিসা অফিসাররা ফুল ফান্ডেড হোক, ইভেন পার্শিয়াল হোক, সেলফ ফান্ডেড হোক, ওরা মেমোরাইজ মানে স্ক্রিপ্টেড অ্যান্সার যেগুলা, মানে ওদের যদি মনে হয় যে ওই স্ক্রিপ্টেড মেমোরাইজ অ্যান্সার দিচ্ছে, এক্ষেত্রে মোস্ট অফ দ্য ভিসা অফিসার একদম মানে মোস্টলি যেটা আমরা দেখি মানে রিজেক্ট করে দেয়। এটা অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। ইভেন কিছুদিন আগে একটা ভাইয়া, উনি জাস্ট আমাকে এমনি র্যান্ডমলি হেল্প নিত ইনবক্সে, তাও যেগুলো হচ্ছে কি কারো থেকে কোনো রেসপন্স পাইতো না তখন রিচ আউট করতেন আর কি। সো ওনার আগে ইউএস এর একটা ভিসা ছিল, ইভেন উনি জে ওয়ানে ক্যান্ডিডেট ছিলেন। এরপর যখন ভ্যালিডেশন শেষ হয়, এরপর আসেন F1 অ্যাপ্লাই করছেন। F1 অ্যাপ্লাই করার পর ওনার 54K ডেফিসিট নিয়ে আহ, ওনার সরি রিফিউজড হয়। তো মাঝখানে রিফিউজ হওয়ার পর আবার উনি বাক স্লট থেকে হচ্ছে কি একটা ডেট পাই, এরপর ইমার্জেন্সি করে মনে হয় আবার উনি আগাইতে পারছেন। এরপরে উনি হচ্ছে কি আপনার যদি ইন্টারভিউ ছিল এর কয়েকদিন আগে উনি এম্বাসি ফেস করছেন, উনি কিন্তু 54 নিয়ে হচ্ছে কি এম্বাসি ফেস করে উনি কিন্তু আবার ভিসা পাইছেন। উনি মাস্টার্সে ছিলেন। ইভেন উনি এটাও বলছেন যে উনার সামনে একজন হচ্ছে কি 28K 22K মোটামুটি হচ্ছে কি ভিসা দিচ্ছিল। তা আমাদেরও নিজেদেরও আমরা কয়েকদিন আগে একজন ছোট মানে ও হচ্ছে ব্যাচেলরের ক্যান্ডিডেট, ও থার্ড টাইমে ভিসা হয়েছে, ও আমাদের 1-1 ছিল। সো মোটামুটি 28K মনে হয় ওর ডেফিসিট ছিল। বাট ওই ভাইয়াটা দুইজন সামনে একজন ছিলেন যার হচ্ছে কি ফুল ফান্ডেড, মানে জাস্ট 4K আর 5K এরকম একটা ডেফিসিট। বাট উনাকে ভিসাটা দেয় নাই। তো উনি আমাকে বলতেছেন ভাই, টু বি অনেস্ট, উনি মানে উনার অ্যান্সার গুলো যে শুনতেছি, মানে উনি ওনাকে এমনিতেও ভিসা দিবে না। ওনাকে যখন জিজ্ঞেস করছে যে লাইক তুমি এই ডিগ্রিটা কেন করতেছো, হ্যাঁ মানে কি করবা এটা করে, হ্যাঁ, তো উনি নাকি বলতেছে উনি ব্যাংকিং সেক্টরে জব করেন। তো বলে যে আমি হায়ার পজিশনে মানে কাজ করব, হ্যাঁ এই ডিগ্রিটা শেষ করে। তো এই জিনিসটা যেমন ধরেন আমরা যখন প্রেজেন্টেশন দিই তখন একটা জিনিস বলি যে ওদের মেইন কনসার্ন এটা না, এটা করে আপনি কি অ্যাডভান্স করবেন, কি কন্ট্রিবিউশন করবেন, এটা থ্রুতে আপনার দেশকে উপকৃত হবে, ওটা হচ্ছে ওদের মেইন কনসার্ন। ওটা ইন ডিটেলস আপনার থেকে বলতে হবে। তো এটা বলার পরে নাকি ওনাকে আর সেকেন্ড কোশ্চেনে যায় না, অটুকুতে ওনাকে রিজেক্ট করে দিয়েছে। সো এই আর কি। সো এখানে একটা জিনিস হচ্ছে কি আমরা ট্রাই করি, যেমন ধরেন মানে একটা কনভারসেশনাল ওয়েতে মানে ইন্টারাপ্ট করে করে কোয়েশ্চেন করে, যাতে আপনাকে এই যে বললেন আপনি যে এখান থেকে যে প্রিপারেশনটা নিয়েছেন, ওখানে যাওয়ার পরে ওটা আপনার কোনো কিছু মনে হয় না, বিকজ আপনাকে তো যা কোয়েশ্চেন করে সব এখানে করে ফেলতে। হ্যাঁ, সো দেখা যায় কি ওখানে গিয়ে আর আনকমন কোনো কিছু আপনি পাবেন না, এই আর কি। সো আপনাকে ধন্যবাদ আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এই এবং আপনার যদি কোনো হেল্প লাগে আমাদেরকে রিচ আউট করবেন, এবং আমাদের গ্রুপের কোনো মেম্বার যদি আপনাকে হেল্পের জন্য রিচ আউট করেন গ্রুপে, ইভেন আপনি যদি ইউএসএ যাওয়ার পরেও যদি হেল্প করতে পারেন, যদি ধরেন অনেক সময় ইউএসএ যাওয়ার পর অনেক আসলে পিএইচডি বলেন মাস্টার্স বলেন ফান্ডেড ক্যান্ডিডেট ওখানে যাওয়ার পরে আসলে অনেক একটা রাশ সিচুয়েশন পার করতে হয়, কজ রিসার্চের কাজ থাকে, প্রফেসরের প্রচুর প্যারা থাকে। মানে সো এরপরে যদি যদি ধরেন হেল্প করতে পারেন করবেন, এবং আপনারও যদি কোনো হেল্প দরকার হয় আমাদেরকে ইনশাল্লাহ রিচ আউট করবেন, এই আর কি। সো আপনার জন্য শুভকামনা রইলো। এই ইয়া, ডেফিনেটলি। আমি অবশ্যই মানে যদি আমি মানে এই কমিউনিটির কাউকে হেল্প করতে পারি তাহলে ডেফিনেটলি আমি হ্যাপি হব। আর এগেইন আসলে আমি যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার যে এখানে ভিসা হওয়া, এইটা আসলে ক্রেডিটটা হচ্ছে ওপরে আল্লাহ নিজে, হচ্ছে পুরোটাই হচ্ছে ভাইদের আসলে, কারণ আমি নিজে একটু প্রিপারেশন নিইনি, আমি কাইন্ড অফ ওনাদের উপর ছেড়ে দিছিলাম যে ওনারা যা পারে করবে আসলে, এবং দে আর ভেরি কর্ডিয়াল, আসলে খুবই সাপোর্ট করছে। ইয়া, আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট উইশেস ফর এভরিবডি। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো
তো আমরা আজকের মতো এই সেশনটা এখানে শেষ করতেছি। আমাদের নেক্সট মক সেশন হবে স্যাটারডে 10:30 PM। এর মাঝখানে যদি অন্য কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যেহেতু এই উইকে আমাদের অনেক ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, তো সবাই যেহেতু ফলে যাবেন, তো ফলে যেহেতু যাবেন সবাই হচ্ছে কি একটু শপিং এন্ড আদার্স সবকিছু নিয়ে হচ্ছে কি একটু বিজি আছেন। সো ওনারা টাইম বের করতে পারলে আমাদেরকে অবশ্যই জানাবেন, এক্ষেত্রে আমরা অবশ্যই গ্রুপে জানিয়ে দিব যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে। সো এক একজনের এক্সপিরিয়েন্স আসলে এক এক রকম। এক একজনের ফান্ডিং ম্যানেজের ক্ষেত্রে সবকিছু এক একজনের আসলে এক এক রকম। সো যারা সময় পাবেন ইন ফিউচারে ইন্টারভিউ দিবেন, সো এটা এক্ষেত্রে জয়েন করলে আপনাদের জন্যই ভালো। ইভেন আমরা আবার এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেলও পোস্ট করব, দেন যারা এখানে মিস করছেন ওনারা শুনতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।